দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে দেরা? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশের টাকা লুটপাট করছে কারা? বাংলাদেশিরাই তো বেচছে। আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনও আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন, অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে। এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনও আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কী দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন? মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন? এগুলো অভদ্র আচরণ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন, সে তো চায় নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো। তাহলে সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন? আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করবার জন্য আমার জাতীয় স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু মাথায় রেখে যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে। কারণ পিছনে ফেরার সুযোগ নাই। আপনি স্মার্টফোনের জমানায় কোনো দিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন, এই আলোচনা আপনি আর করতে পারবেন না। পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর, আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি, এইটা আপনি এই নদী বন্দরের স্টাইলে চালাইতে পারবেন না। এটা প্র্যাকটিক্যাল না। পৃথিবী অন্য জায়গায় চলে গেছে। অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করেন, তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা, দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং 5-7 বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে। সিঙ্গাপুর দেখেন, একটা ছোট্ট রাষ্ট্র, তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর। তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই, পানি পর্যন্ত হয় না, খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে কিনে আনতে হয়। তাহলে সেই রাষ্ট্রটা পৃথিবীর 7-8টা ধনী রাষ্ট্রের একটা কেমনে হইল? তার এই বন্দর বেচা হয়েছে। পৃথিবীর সবচেয়ে হাইটেক 4-5টা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর। তাহলে আমরা এই দুবাই যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে, যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর, তারপরে চট্টগ্রাম বন্দর, নিউ মেরিন টার্মিনাল যেটা আছে, কন্টেইনার টার্মিনাল, থার্ড হচ্ছে এখন একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে। এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করবে, প্রায় 25,000 কোটি টাকা। এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না। আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা, দেশ বেচে দিবে। ভাই, আমেরিকা এত শক্তিশালী দেশ, সে চিটাগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে, সে এত পাওয়ারফুল প্লেয়ার, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সে এখানে খেলতে পারবে। কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে দেরা? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশের টাকা লুটপাট করছে কারা? বাংলাদেশিরাই তো বেচছে। অতএব ওইটা আপনি ঠেকাইতে পারবেন না। ওইটা যেটা করতে হবে, আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে। ডেভেলপ করে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে। মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে। তাদেরকে নিরাপত্তার স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকবো,
কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে, রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ, এই দেশের সাথে সেই দেশের, বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব না, এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না। এটা হচ্ছে আমাদের যৌক্তিক নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি পজিশন। এবং এই ব্যাপারে প্রয়োজনে আরও কথাবার্তা হোক, আলোচনা চলুক।